ইতিহাসের সাক্ষী সাদ্দাম হোসেনের বিচার। প্রথমে সাদ্দাম হোসেন জেনারেল আহমেদ হাসান আল বকরের উপরাষ্ট্রপতি ছিলেন। সেই সময় সাদ্দাম দৃঢ়ভাবে সরকার ও সামরিক বাহিনীর মধ্যকার বিরোধের অবসান ঘটান। এই উদ্দেশ্যে তিনি নিরাপত্তা বাহিনীও গঠন করেন। ইরাকের রাষ্ট্রপতি ও বাথ পার্টির প্রধান হিসেবে সাদ্দাম হোসেনের আরব জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্মনিরপেক্ষ ও আধুনিক ইরাক গড়ে তুলতে প্রয়াস নেন। সাদ্দাম একদলীয় শাসন কায়েম করেন। এ সময় সাদ্দাম ইরানের সাথে ৯ বছরের যুদ্ধে জড়িয়ে পড়েন। 1980 থেকে 1988 সাল। ইরাক-ইরান যুদ্ধের পরে 1991 সাদ্দাম উপসাগরীয় যুদ্ধে জড়িয়ে পড়েন। সাদ্দাম তার মতে ইরাকের স্থিতিশীলতার বিরুদ্ধে সকল পক্ষকে নির্মূল করার উদ্যোগ নেন। এই বিরুদ্ধ পক্ষ ছিল উপজাতি ও ধর্মীয় গোত্রগুলো যারা স্বাধীনতা দাবি করেছিল, যেমন ইরাকি শিয়া মুসলমান, কুর্দি, ইরাকি, তুর্কি জনগণ। 2003 সালে যুক্তরাজ্যের নেতৃত্বে কতিপয় আন্তর্জাতিক রাষ্ট্র ইরাক আক্রমণ করেন। তা এই যুক্তি দেখিয়ে আক্রমণ করে যে সাদ্দাম ব্যাপক ধ্বংসাত্মক জীবাণু অস্ত্র তৈরি করছেন, যদিও যুদ্ধ পরবর্তী সময়ে এমন কোনো অস্ত্রের হদিশ পাওয়া যায়নি। 13 ডিসেম্বর 2003 সালে সাদ্দাম হোসেন আমেরিকার সেনাদের কাছে ধরা পড়েন। পরবর্তীতে আমেরিকা ইরাকি সরকারের হাতে সাদ্দাম হোসেনের বিচার করে। সাদ্দামের বিরুদ্ধে ছিল মানবতা বিরোধী অপরাধ, আর তিনি মার্কিন সৈন্যদের হাতে ধরা পড়ার প্রায় 8 মাস পর বাগদাদের এক আদালতে অনুষ্ঠিত হয় তার বিচার। এই বিচারে সাদ্দাম হোসেনকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে আইনজীবী বা আইনি দলীয় একজন ব্যক্তি দেওয়া হয়েছিল, সে ছিল আমেরিকারই একজন রামজি ক্লার্ক। রামজি ক্লার্ক বলতেন তিনি সাদ্দাম হোসেনের মধ্যে কোনো মৃত্যু ভয় দেখতে পাননি। সাদ্দাম হোসেন মনে করতেন এই বিচারের একটাই মাত্র পরিণতি হতে পারে, আর তা হলো তিনি দোষী সাব্যস্ত হবেন এবং তার মৃত্যুদণ্ড হবে। রামজি ক্লার্কের সাথে সাদ্দাম হোসেনের প্রথম পরিচয় হয়েছিল ইরাকে 1990 সালে। সেটা ছিল ইরাকের কুয়েত দখল কেন্দ্র করে। যে প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়েছিল তার ঠিক আগে। তারপর থেকেই দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। এরপর 2003 সালে ইরাকের মার্কিন নেতৃত্বাধীন অভিযানের পর সে বছর ডিসেম্বর মাসে যখন সাদ্দাম হোসেন মার্কিন বাহিনীর হাতে ধরা পড়লেন এবং তার বিচার শুরু হলো, তখন সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল মিস্টার ক্লার্ককে অনুরোধ করা হলো সাদ্দামের আইনজীবী হিসেবে যোগ দেবার জন্য। সাদ্দামের আইনজীবী হবার ঝুঁকি কম ছিল না। তাদের বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল এবং দুজনকে হত্যাও করা হয়। এই মামলা শোনার জন্য একজন নিরপেক্ষ বিচারক পাওয়া ছিল খুব কঠিন ব্যাপার। সাদ্দাম হোসেনের বিচার হয় শিয়া প্রধান শহর দুজাইলের এক হত্যাকাণ্ডের জন্য, যাতে নিহত হয়েছিল 148 জন লোক। 1982 সালে সাদ্দাম হোসেনকে হত্যার এক ব্যর্থ প্রচেষ্টার পর এই ঘটনা ঘটেছিল। এই মামলা চলার সময় প্রায় আদালত কক্ষে গোলমাল হতো। সাদ্দাম হোসেন অনেক সময় শুনানি চলার সময় ক্ষুব্ধভাবে বিভিন্ন মন্তব্য করে বাধার সৃষ্টি করতেন, তবে সাক্ষ্য প্রমাণ শোনা সম্পন্ন হয়েছিল। এবং এই 9 মাসের বিচার প্রক্রিয়ার সময় রামজি ক্লার্ক তার মক্কেলকে ভালোভাবে জানার ও বোঝার সুযোগ পেয়েছিলেন। ক্লার্ক বলেছিলেন, সাদ্দাম হোসেন আচার-আচরণ সবসময় ছিল মার্জিত। তিনি মর্যাদা সম্পন্ন লোক ছিলেন, একজন চিন্তাশীল ব্যক্তি ছিলেন। তার সময়কার পৃথিবী এবং ইতিহাস সম্পর্কে তার মূল্যায়ন ছিল এইরকম যে শান্তি প্রয়োগের মধ্য দিয়েই চূড়ান্তভাবে বিজয়ী হওয়া যায়। শান্তি প্রতিষ্ঠা করতে হলেও শক্তি প্রয়োগ করতে হয়। রামজি ক্লার্ক আরো মনে আছে, সাদ্দাম হোসেন সবসময় একটি জিনিস তার সাথে রাখতেন, সেটি হচ্ছে একটি কোরআন। যখন তিনি আদালত কক্ষে ঢুকতেন তখন তার সঙ্গে থাকতো, আর মামলা চলার সময় থাকতো তার সামনে ডেস্কের উপর। আদালত কক্ষ থেকে বেরিয়ে যাবার সময় তিনি আবার তার সাথে করে নিয়ে যেতেন। পুরো বিচারের সময়টা জুড়ে রামজি ক্লার্ক যখন যেভাবে চেয়েছেন সাদ্দাম হোসেনের সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন। দণ্ডাদেশ ঘোষণার আগ পর্যন্ত প্রায় প্রতিদিন তাদের দেখা হতো, তবে দণ্ডাদেশ ঘোষণার সময় তাকে আদালতে থাকতে দেওয়া হয়নি।
অবশ্য দণ্ডাদেশ নিয়ে বিস্মিত হবার কিছুই ছিল না। 2006 সালে 5ই নভেম্বর সাদ্দাম হোসেনকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে আপিলের অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু সে আপিল প্রত্যাখ্যান হয়। মৃত্যুদণ্ড বহাল থাকে। মৃত্যুদণ্ড কার্যকর হয় 2006 সালের ডিসেম্বরের 30 তারিখ। পিছন ফিরে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে এখন রামজি ক্লার্কের মনে হয়, যেসব স্বৈরশাসক বা রাষ্ট্রনায়ক তাদের দেশ হিংসার পথে নিযুক্ত গিয়েছেন, তাদের ক্ষেত্রে এরকমটাই হয়েছে। তবে তিনি মনে করেন এখানে বিচার প্রক্রিয়া অপব্যবহার হয়েছিল, যা সাদ্দামকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি। তখনকার ক্ষমতাসীনদের কাছে এটি ছাড়া আর কোনো পরিণামই গ্রহণযোগ্য হতো না। 2006 সালের 30 ডিসেম্বর ইরাকি সময় সকাল 6:06 ইরাকে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়, যেটি ছিল মুসলমানদের ঈদের দিন। কোরবানি ঈদের দিন সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়। সারমর্ম একটা কথা বলতে চাই, যতদিন পর্যন্ত মুসলিম জাতি এবং মুসলমানের দেশগুলো একত্রিত না হবে, ততদিন পর্যন্ত ইহুদি বেধর্মী রাষ্ট্রগুলো এ ধরনের কার্যক্রম করে প্রত্যেকটা দেশকে ধ্বংস করার পিছিয়ে লেগে থাকবে। তার উদাহরণ হিসেবে বলতে পারি মিশর, ইরাক তো আছেই, বর্তমান ফিলিস্তিনি, এরকম অসংখ্য রাষ্ট্র আছে যেগুলো ধ্বংস করে দিয়েছে এই ইহুদিরা, আমেরিকার নষ্টামি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে কি ভিডিও দেখতে চান, কি বিষয়ের উপর দেখতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। ইতিহাসের সাক্ষী সাদ্দাম হোসেনের বিচার। প্রথমে সাদ্দাম হোসেন জেনারেল আহমেদ হাসান আল বকরের উপরাষ্ট্রপতি ছিলেন। সেই সময় সাদ্দাম দৃঢ়ভাবে সরকার ও সামরিক বাহিনীর মধ্যকার বিরোধের অবসান ঘটান। এই উদ্দেশ্যে তিনি নিরাপত্তা বাহিনীও গঠন করেন।